আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি সবসময় একটি নীতির উপর ভরসা রেখেছি। যখন কেউ দুর্বল অবস্থানে থাকে, আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আর যখন কেউ শক্তিশালী হয়, তখন আমি নির্মোহভাবে তার সমালোচনা করি। আজকের এই বিশ্লেষণটি সেই জায়গা থেকেই। আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই মুহূর্তে কিছু গুরুতর ভুল করছেন, যার ফলস্বরূপ আওয়ামী লীগের যে সম্ভাবনাগুলো তৈরি হতে পারত, সেগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। প্রথমেই যে বিষয়টি চোখে পড়ে তা হলো দলের ভেতরেই তৈরি হওয়া এক নতুন ধারা। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন, এমনকি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাও এখন শেখ হাসিনাকে ছোট করা, কটাক্ষ করা বা গালি দেওয়াটাকে একটা স্টাইল হিসাবে ধরে নিয়েছেন। একান্তে আলাপচারিতায় তারা বলার চেষ্টা করছেন যে শেষের দিকে তার মধ্যে মানবতা ছিল না, তিনি জেদি হয়ে গিয়েছিলেন, এমন অনেক নেতিবাচক কথা শোনা যায়। আমার ব্যক্তিগত অবস্থান সবসময় কৃতজ্ঞতার। আমি ব্যক্তিগতভাবে কখনোই তাকে কটাক্ষ করিনি বা করব না। কিন্তু এই মুহূর্তে আমি একজন রাজনৈতিক চিন্তক হিসাবে যা দেখছি, তাতে মনে হচ্ছে তার বর্তমান পদক্ষেপগুলো দেশের জন্য, এমনকি আওয়ামী লীগের রাজনীতির জন্য খুব একটা সুবিধাজনক হচ্ছে না। আপনারা হয়তো দেখেছেন সারা দেশে এখন একের পর এক ঝটিকা মিছিল হচ্ছে। এর বিপরীতে চলছে প্রচণ্ড ধরপাকড়। যারা দিল্লিতে বা লন্ডনে বসে আছেন, তারা হয়তো এই বেদনা পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না। দূর থেকে হয়তো শোনা যাচ্ছে যে মিছিল হচ্ছে, হয়তো ১০০ জনের মিছিলকে ৫,০০০ জন বলে প্রচার করা হচ্ছে। এটা হয়তো প্রোপাগান্ডা, কিন্তু বাস্তবতা হলো এর প্রতিক্রিয়ায় সরকার বেশ কিছু কার্যকর নেতাকে কিন্তু ধরে ফেলেছে। ধরুন, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন, যিনি স্বতন্ত্র নির্বাচন করেও জিতেছিলেন, কিংবা কবিরুল ইসলাম তালুকদার, যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে অসাধারণ বক্তব্য দিয়েছিলেন এবং যিনি এলাকায় যথেষ্ট জনপ্রিয়। কৌশলগতভাবে এই নেতারা আওয়ামী লীগের জন্য অনেক বড় সম্পদ ছিলেন, কিন্তু তাদের এই মুহূর্তে গ্রেফতার হওয়াটা দলের জন্য একটা বড় ধাক্কা। আমি মনে করি এই মিছিল মিটিংগুলো এখন উপকারের চেয়ে দলের ক্ষতি বেশি করছে। যারা গ্রেফতার হচ্ছেন, তাদের উপর যে অত্যাচার হচ্ছে, এটা যদি আরও বছরখানেক চলতে থাকে, তবে বিএনপির কর্মীদের মতো আওয়ামী লীগের কর্মীদের মেরুদণ্ড নষ্ট হয়ে যাবে। তাদের সাহস, শক্তি বা সামর্থ্য থাকবে না। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ভুল চোখে পড়েছে। যারা বাংলাদেশে আছেন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তারা কেন সরাসরি এই ধরনের বৈঠকে আসছেন এবং কথা বলছেন? আপনারা জানেন মেজর জেনারেল জিয়াউল আহসানের হাত ধরে শেখ হাসিনার আমলেই এমন প্রযুক্তি ইম্পোর্ট করা হয়েছিল, যার মাধ্যমে এখন সরকার যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কথা বলা ব্যক্তিদের অবস্থান কয়েক মিনিটের মধ্যে ট্র্যাক করে ফেলতে পারছে। যারা গেরিলা যুদ্ধে সফল হন, তারা কখনোই সরাসরি কথা বলেন না। প্রয়োজন হলে তারা ৩টি ভায়া মিডিয়া ব্যবহার করেন, সাংকেতিক ভাষা ব্যবহার করেন। জামাতের উদাহরণ দেখুন, তাদের নিজস্ব নেটওয়ার্ক সিস্টেম ছিল, সাংকেতিক ভাষা ছিল। এ কারণে তাদের অপারেশনাল নেতাদের আওয়ামী লীগ ধরতে পারেনি। শেখ হাসিনার যদি কবিরুল ইসলামের সাথে কথা বলার দরকারই ছিল, তবে একজন অখ্যাত বা তৃতীয় ব্যক্তির ফোন ব্যবহার করা যেত। কৌশলগতভাবে পরিচিত ব্যক্তিদের এভাবে ঝুঁকিপূর্ণ বৈঠকে যুক্ত করা মোটেও বুদ্ধিমানের কাজ কখনোই হতে পারে না। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, যদি কেউ মনে করেন যে ৬ মাস, ১ বছর বা ২ বছরের মধ্যে তারা আবার ক্ষমতায় ফিরে আসবেন, তবে সেটা প্রচণ্ড দিবাস্বপ্ন। ইতিহাসের এমন ঘটনা খুব কমই ঘটেছে। একটি বড় বটবৃক্ষ একবার পড়ে গেলে সহসা সেখান থেকে ফিরে আসে না। আপনারা বেনজির ভুট্টো বা নওয়াজ শরীফের দিকে দেখুন, তাদের ফিরে আসার ইতিহাস দীর্ঘ। নওয়াজ শরীফ আজও পুরোপুরি দাঁড়াতে পারেননি। আঘাত যদি গভীর হয়, তবে সেই ক্ষত দূর করতে সময় দিতে হয়। তাই আমি মনে করি আওয়ামী লীগকে আবেগপ্রবণ না হয়ে একটি ২৫ বছরের পরিকল্পনা করতে হবে। যদি ১ বছরে ঘটে যায় তো ভালো, ৫ বছরে ঘটলে আরও ভালো, কিন্তু দীর্ঘমেয়াদী
চিন্তা অবশ্যই থাকতে হবে। আর সবচেয়ে বড় ভুল, বিদেশে পালিয়ে থাকা নেতৃত্ব। যারা স্বেচ্ছায় বা বাধ্য হয়ে 15 দিন আগে চলে গেছেন বা পড়ে গেছেন, তারা আর কখনো মূলধারার রাজনীতিতে এসে নেতৃত্বে বসতে পারবেন বলে আমি মনে করি না। রাজনীতি সাহসের ব্যাপার। বেগম জিয়া দেশে বসে আছেন, তাই বিএনপি টিকে আছে। তারেক জিয়া বিদেশ থেকেও দল চালাচ্ছেন, কিন্তু তিনি কোনোভাবেই দেশে আসতে পারছেন না। একইভাবে জয় বা ববির মতো যারা এখন বিদেশে আছেন, তাদের রাজনৈতিক কেরিয়ার প্রায় শেষ। তারা উপদেশ দিতে পারেন, কিন্তু দেশে ফিরে নেতৃত্ব প্রতিষ্ঠা করা তাদের জন্য অনেকটাই অসম্ভব ব্যাপার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল, সেটি আমাদের দেশের সর্বনাশ করেছে। তারা একে অপরকে সুপিরিয়র ভাবতেন, কিন্তু প্রকৃতির নিয়ম হলো প্রকৃতি সাধারণত সমপর্যায়ের মানুষকেই পৃথিবীতে পাঠায়। রবীন্দ্রনাথ যখন এসেছেন, নজরুল ইসলাম তিনিও কিন্তু তখনই এসেছিলেন। রাজনীতিতে যখন ইগো ঢুকে যায়, তখন সর্বনাশ হয়। সবচেয়ে বড় ভুলের মধ্যে একটি হলো ক্ষমতায় থাকতে যারা পচে গিয়েছিল, দুর্নীতি করেছিল এবং দলের জন্য বিরক্তি বা বিভক্তি সৃষ্টি করেছিল, তাদের আবার ফ্রন্ট লাইনে আনার চেষ্টা। মোহাম্মদ আরাফাত কিংবা পলক বা শাহরিয়ারকে যদি আবারও সামনের সারিতে নেতা বানানো হয়, তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের কপালে কি দুর্ভাগ্য আছে তা সহজেই অনুমান করা যায়। এই মানুষগুলো সজীব জয়ের কাছের মানুষ হিসাবে পরিচিত ছিলেন, কিন্তু তাদের অতীতের কর্মকাণ্ড খুব একটা সুখকর ছিল না। এখন বোমাবাজির রাজনীতি বা মিছিল মিটিংয়ের রাজনীতির দরকার নেই। এখন দরকার মানুষের মনোজগতে একটি পরিবর্তন আনা। দরকার বুদ্ধিবৃত্তিক নেগেটিভ। মাসুদ কামাল, আনিস আলমগীর, তুষার আবদুল্লার মতো মানুষরা যে নেগেটিভ তৈরি করেছেন, তাদের এক একটা বক্তব্য 1000 বোমার চেয়েও বেশি শক্তিশালী। এই বুদ্ধিবৃত্তিক কাজগুলো যদি দিল্লি, আমেরিকা বা ইংল্যান্ড থেকে করা হতো, তাহলে দলের জন্য আরও ভালো হতো। কিন্তু মিছিল মিটিংয়ের ধোঁয়ায় এই কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি আশা করি আওয়ামী লীগ সতর্ক হবে। এই দেশটা আমাদের সবার, সবাইকে মিলিয়েই এই দেশ পুনর্গঠন করতে হবে। ভুল থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে, সেটা যে রাজনৈতিক দল হোক না কেন। এবং আমি প্রথমেই বলেছি যে যারা নিপীড়িত থাকেন, তাদের পক্ষে আমি কথা বলতে পছন্দ করি। সুতরাং আওয়ামী লীগের আসলে তাদের ভুলগুলো শুধরে নেওয়া উচিত। এবং শেখ হাসিনা যেহেতু বর্তমান সময়ে আওয়ামী লীগের হাইকমান্ড হিসাবে রয়েছেন এবং দলের নেতৃবৃন্দ যারা আছেন, তারা শেখ হাসিনা ব্যতীত অন্য কাউকে এখন পর্যন্ত কল্পনাতেও চিন্তা করছেন না। সুতরাং শেখ হাসিনা যেখানেই আছেন, যে অবস্থায় আছেন, সেখান থেকে আওয়ামী লীগকে তিনি যেন সঠিক পথে পরিচালনা করেন, এটাই হবে ওনার জন্য সবথেকে বুদ্ধিবৃত্তিক কাজ। অন্যথায় এই ঐতিহাসিক রাজনৈতিক সংগঠনটি বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে হয়তোবা 25 থেকে 30 বছর সময় লেগে যেতে পারে।